15 থেকে তো শুরু হলো। নমস্কার নোটিফিকেশন আসা হচ্ছে গ্রুপে ঢুকে নিবা নোটিফিকেশন আসা আচ্ছা প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রেগুলার যেভাবে ক্লাস নিয়ে আমরা কয়েক সেকেন্ড ওয়েট করি সবাই জয়েন করুক। অঙ্কুর পাল তীর্থ সবার আগে কমেন্ট দিতে হবে আদাব ভাইয়া, স্বর্ণ, আব্দুল হাকিম, হোসেন, সাজিসা, নওশিন, আঞ্জুম, লাবণ্য, মকসুরা, মারিন, স্বর্ণ, আচ্ছা হ্যাঁ, ফারহান, মাসুক, স্নিগ্ধা, ইফাত জামান, স্নিগ্ধা বেশ রেগুলার স্টুডেন্ট, হোসেন, সাজিসা, নাফিয়া, আবিদা, দিয়া, রেজওয়ান, তিলোত্তমা, শশী রহমান, তামান্না খান, তুবা, মোটামুটি 100 স্টুডেন্ট জয়েন করলে ক্লাসটা আমরা শুরু করতে পারি। পূর্ণিমা, ইশিকা, আফিয়া, আবিদা, ফজিলাতুন্নেসা, চমক, তানজিলা, রাত্রি, হৃদয় কর্মকার, তাহমিদুল ইসলাম, অমি, উত্তম দত্ত। অনেক দিন পর ক্লাস আসলাম না, সবারই তো ক্লাস আসা উচিত। হ্যাঁ, আমার ইচ্ছা হতো এতদিন পর ক্লাস, জানি অনলাইন ক্লাসের প্রতি তোমাদের একটা তিক্ততা চলে এসছে, কিন্তু কিছু করার নাই। হ্যাঁ, সব ভালো কাজই এমন। আমি প্রায় বলি না যে তোমাদেরকে যদি আমি এখন বলি চর্বি খাও, কারো বাইরে খুব ভালো লাগে, যদি বলে 1 গ্লাস নিম পাতা রস খাও, ভালো লাগবে না। ঠিক আছে, সব ভালো খাবারগুলোই তিতা হয়, কিন্তু ফলাফলটা অনেক ভালো হয় আর কি। হ্যাঁ, ফলাফলটা সুমিষ্ট হয়। লিনকন সরকার, মিথিলা, ফারজানা, রুমা, মোটামুটি 79। কি মনে হচ্ছে আর কি জয়েন করবে ক্লাসে? করতে পারছি, দেখি আর কয়েক সেকেন্ড ওয়েট করি। আবদুল্লাহ, নোমান, কোহেলি, তাবাসসুম, শিফা, আফিয়া লিখছে অফলাইন ক্রুয়ার চান্স কতটুকু, এটা শুধুমাত্র সৃষ্টিকর্তাই জানে ভাই, আমার মনের বাইরে আর কেউ বলতে পারবে না। যে তবে আমরা আশাবাদী শুরু হবে হয়তো। নীতি সরকার, আদাব, অর্থী, নাহিদ রেজা, খুবই রেগুলার স্টুডেন্ট। নাহিদ রেজা অফলাইন শুরু করার ইচ্ছা আছে ভাই, দেখি 12-13 তারিখ একটা তো নোটিশ দিয়ে রাখছি। ওকে, 93 আমরা মোটামুটি ওই সাউন্ডটা একটু চেক করে নিয়ে ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে, 97 মানে 100 হয়ে যাবে শুরু করতে হতে না। ওকে, একটু সাউন্ডটা শুধু চেক করে নিই যে বয়া লাগানোর পর সাউন্ডটা ঠিক মতো বোঝা যায় কিনা। একটু প্লিজ ভাই তোমরা একটু কমেন্ট করো, আমি একটু চেক করে নিই। ঠিক আছে, ওকে, সাউন্ড টাউন্ড সব ঠিক আছে। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমি একটা কথা তোমাদের প্রায়ই বলি, এটা একদমই কমন কথা, যে বুদ্ধিমান তারাই যারা সময় উপযোগী সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, সময় যেভাবে যাবে সময়ের উপর আমাদের কারো হাত নেই, সময় তার আপন গতিতেই চলে। আর যার ফলশ্রুতিতে আমি দেখলাম যে 12-13 তারিখে আমাদের একটা খোলার ইচ্ছা আছে অফলাইন, যদি আবার পিছিয়ে যায় তাহলে আমরা কেন মাঝখানে টাইমটা আমরা নষ্ট করবো আসলে। এই জন্য আমি আবার অনলাইনটা শুরু করে দিলাম। আমি অফলাইনের জন্য ওয়েট করছিলাম জন্যই, কিন্তু ভাই একটা অধ্যায় শেষ হওয়ার পর আর অনলাইন পড়াইনি। তো যেহেতু বলা যাচ্ছে না, আমি এই জন্য শুরু করলাম। আমি তো বলেছি যে অফলাইন যখন শুরু হবে আমরা ওই যে অর্গানিক যেখানে রেখেছিলাম সেখান থেকে শুরু করব, করে যদি দেখি যে আমরা আরও টাইম পাচ্ছি ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে, তাহলে এগুলো আবার করব। আর না হলে এগুলো শুধু সলভ ক্লাস আর এক্সামগুলো হবে আর কি। ওই যে বললাম সময়ের উপর সব কিছু নির্ভর করছে, তাই যখন যেটা আসবে সেটা সিরিয়াসলি নিবা। আজকে আমাদের কিন্তু নতুন অধ্যায় শুরু হবে, তাই না? ফার্স্ট পেপারের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তো যেহেতু নতুন অধ্যায়, একটু সিলেবাসটা আমরা দেখে নিতে পারি, তাই তো? এই যে তোমাদের টোটাল সিলেবাসটা এখানে দেওয়া আছে, যেগুলো এটা তো গুণগত রসায়ন, এটা আমাদের হয়ে গেছে, তাই না? এই যে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, মজার ব্যাপার কি জানো, আমি বরাবর এসেছি 2022-এও আমি দেখলাম এরকমই, একটু বাড়িয়েছে তোমাদের থেকে। আজকে অবশ্য ওদের একটা লাইভ নিব আমি আমাদের এই উজ্জ্বল শিক্ষালয় গ্রুপে, ওদের সিলেবাসটা নিয়ে। তো মজার ব্যাপার হলো, যেগুলো তোমাদেরকে খুব প্যারা দেয়, হ্যাঁ, যে বিষয়গুলো তোমাদেরকে পড়তে হয়, টিচারদেরকে খুব একটা পড়াইতে হয় না, সেগুলো কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়েছে। খেয়াল করো, ইলেকট্রন বিন্যাসের ভিত্তি করে মৌলের শ্রেণী বিভাগ, এটা কিন্তু রাখছে সিলেবাসে। বাট দেখো
বিভিন্ন ব্লক মৌলের সাধারণ ধর্মাবলী পোলাপানদের পড়তে পড়তে জান খারাপ হয়ে যায়। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক মৌলগুলোর যে ধর্মগুলো এক এক বই এক এক ধর্ম আছে, এই বইয়ে যে তথ্য আরেক বইয়ে সেটা নাই, এই প্যারাটা পোলাপানদের আপাতত ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য লাগবে না, কারণ সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। আবার দেখো মৌলসমূহের যে বিভিন্ন ধর্মের পর্যায়বৃত্ততার যে ব্যাখ্যা, সেখান থেকে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বাদ দিয়ে দিয়েছে। তোমাদের কিন্তু গণনাঙ্ক স্ফুটনাঙ্ক মুখস্থ করতে হতো বেশ কিছু, সেটা লাগবে না, দেখো ওটা বাদ দিয়ে দিয়েছে। ধাতব জাস্ট যেটা লাগে তোমাদের, যেটা আমরা পড়াই সেটাই দিয়েছে। পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এবং এতে কিন্তু সিকুয়ের জন্য আমি বরাবরই বলে আসতেছি, সিকুয়ের জন্য কিন্তু আমাদের সাজেশন দেওয়াটা তোমাদেরকে সুবিধা হবে। ওকে, সেটা আমরা ইনশাল্লাহ দিব। তো তাহলে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মের এতটুকুই তোমাদের আছে। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, সাধারণত এই অধ্যায় থেকে দুটা প্রশ্ন হয়, কখনো কখনো একটাও হয়। 2020-এর তো ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো না, 2019-এ কিন্তু একটা প্রশ্ন হয়েছে। এবং দুটা প্রশ্ন যদি হয় তাহলে দুটা প্রশ্ন দুই কনসেপ্ট থেকে হয়। সাধারণত একটা পর্যায়বৃত্ত ধর্ম থেকে হয়, একটা রাসায়নিক বন্ধন থেকে হয়, কখনো কখনো দুটাই রাসায়নিক বন্ধন থেকে দেয়। রাসায়নিক বন্ধনটাই বেশি ইম্পর্টেন্ট। তো রাসায়নিক বন্ধন অংশ আমরা পরে যাব। আমরা শুরু করছি মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, এবং আমি আশাবাদী আজকে হয়তো আমাদের এই অংশটা শেষ হয়ে যাবে, কারণ জাস্ট গুরুত্বপূর্ণ জিনিসটুকু আমাদের সিলেবাসে রাখছে। সবাই ক্লিয়ার? খাতা কলম নিয়ে রেডি? আমরা শুরু করছি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটুকু, যেটা মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম। ওকে, তো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌল কাকে বলে সেটা তো তোমরা ভাই জানোই। এই অধ্যায়ের বোধহয় পিডিএফটা নিয়ে আসা হয়নি না, দেখি একটু প্লিজ, সরি, এই অধ্যায়ের পিডিএফটা নিয়ে আসা হয় নাই। আমি পড়াই, আমি পড়ানো শেষ করে পিডিএফটা তোমাদের ইয়েতে গ্রুপে আপলোড দিব। ওকে, তারপর তোমরা দেখে নিও। আর তোমাদের কাছে বই আছে, প্রবলেম থাকলে গ্রুপে পোস্ট দিও। সামনের দিনে আমি আবার তোমরা পড়ার পর পুরো পিডিএফ ফাইল একবার রিভাইজ করবো না, তাহলেই হয়ে যাবে। ওকে ভাই, আচ্ছা তোমরা তো নিশ্চয়ই জানো এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক এবং এফ ব্লক মৌল কাকে বলে। আচ্ছা, পিডিএফটা নিয়ে আসলে তোমাদের একটু সুবিধা হতো, একটু ওয়েট করো, 2-1 মিনিট, 2 মিনিট। আমার ল্যাপটপটায় ল্যাপটপই টানতে ভুলে গেছে, আজকে ল্যাপটপ বাসায় নিয়ে গেছিলাম রাতে, সরি, ঠিক আছে। আচ্ছা প্লিজ, তো দেখো এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌল আসলে কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা যে উপস্তরে প্রবেশ করে সেটা হচ্ছে সেই ব্লক মৌল। ওকে, যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস ব্লক, পি অরবিটালে প্রবেশ করলে পি ব্লক, ডি অরবিটালে প্রবেশ করলে ডি ব্লক, এফ অরবিটালে প্রবেশ করলে এফ ব্লক। ওকে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ ইলেকট্রনটা যে ব্লকে প্রবেশ করবে সেটা হচ্ছে সেই ব্লক মৌল। তো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও পর্যায় সারণী, এটা কুমিল্লা বোর্ড কি সিলেট বোর্ড 2016-তে দিয়েছে, পর্যায় সারণীর প্রথম পি ব্লক মৌল, আমি অপশন দিব না, পি ব্লক মৌল কোনটি আমি অপশন দিব না, তোমরা আমাকে বলো, কমেন্টে জানাও পর্যায় সারণীর প্রথম পি ব্লক মৌল কোনটি, পর্যায় সারণীর প্রথম পি ব্লক মৌল কোনটি। এগুলো এমসিকিউ দিবে কিন্তু তোমাদের, প্রথম পি ব্লক মৌল কোনটি, প্রথম ডি ব্লক মৌল কোনটি, প্রথম এফ ব্লক মৌল কোনটি, এভাবে বিভিন্নভাবে এমসিকিউ আসে, তোমাদের একটু এমসিকিউগুলো হাঁটবা, আমাকে একটু কমেন্টে জানাও পর্যায় সারণীর। আচ্ছা, দিয়া লিখেছো বোরন, তারপর শাওন লিখেছো বোরন, সাদমান আবিদ স্বচ্ছ লিখেছো লিথিয়াম, লিথিয়াম ইলেভেট করে দেখো দেখি ভাইয়া। সুদীপ্ত সরকার বোরন, অঙ্কর পাল তীর্থ বোরন, তিলোত্তমা পাল বি, হ্যাঁ বোরন তো বি দ্বারা প্রকাশ করা হয়, ঠিকই আছে। মাশরুফা তাসনিম নেহা বোরন, শ্রুতি জলি বোরন, থ্যাংক ইউ ফারহান মাসুক বোরন, থ্যাংক ইউ ফজল বোরন। কারণ আচ্ছা লিথিয়াম কেমন হয় দেখো তো, ইলেকট্রন করলে তো দেখতে পাও হাইড্রোজেন 1 1s1, তারপরে এস ব্লক, তারপর 2 পারমাণবিক সংখ্যা সরি হিলিয়াম 2 1s2, তারপর লিথিয়াম 3 1s2 2s1, বেরিলিয়াম 4 1s2 2s2, এই সবই তো এস ব্লক। তাহলে প্রথম পি ব্লক মৌল এবার পিতে যাবে বোরন 5, পর্যায় সারণীর 1s2
2s2 তার মানে পর্যায় সারণের প্রথম পি ব্লক মৌল হচ্ছে বোরন। যেমন প্রথম ডি ব্লক মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম, প্রথম ডি ব্লক মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম। এইভাবে প্রথম এফ ব্লক মৌল হচ্ছে সেরিয়াম। ল্যান্থেনিয়াম হওয়ার কথা ছিল, কিন্তু ল্যান্থেনিয়ামটা হচ্ছে না, কারণ ওটার যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিশ্চয়ই তোমাদের জানা আছে। এইভাবে এমসিকিউ আসতে পারে যে পর্যায় সারণীর প্রথম পি ব্লক, প্রথম ডি ব্লক, তবে এই দুটা দেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এফ ব্লকের শুরুই ব্যতিক্রম দিয়ে, তো এই জন্য ওটা পরীক্ষা অনেক সময় দেয় না। আবার এভাবেও দিতে পারে কোন পারমাণবিক সংখ্যাটা পর্যায় সারণীর প্রথম পি ব্লক মৌলের, প্রথম ডি ব্লক মৌলের। এইভাবে প্রশ্নগুলো ভাইয়া তোমাদের আসতে পারে। ওকে, এইটা একটা গেল। এবার আসবে কোন মৌলের মানে কোন ব্লক মৌলের বৈস্থ কাঠামোগুলো আসলে কেমন। তোমরা নিশ্চয়ই জানো এস ব্লক মৌলের বৈস্থ কাঠামো কেমন হবে, NS1 থেকে 2, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রনও থাকতে পারে, আবার দুইটা ইলেকট্রনও থাকতে পারে, ঠিক আছে। এই জন্য আমরা বলি NS1 থেকে 2 এর মধ্যে। এটা হচ্ছে পি ব্লক মৌলের, এস ব্লক মৌলের বৈস্থ কাঠামো। বৈস্থ কাঠামো পি ব্লক মৌলের বৈস্থ কাঠামো কেমন হবে, NS2 NP1 থেকে 6, অর্থাৎ সর্বশেষ যে এস স্তর থাকবে, যেমন ধরো সোডিয়ামটা ইলেকট্রন করে দেখবা, সোডিয়াম কি হয়, নিয়ন, তারপর 3s1, এই যে সর্বশেষ স্তর এস একটা আছে, একটাও থাকতে পারে, দুটাও থাকতে পারে। পি ব্লক অনেক সময় পোলাপান ভুল করে কি জানো, পি ব্লক মৌলের বৈস্থ ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি, অনেক সময় এটা দেওয়া থাকে না অপশনে, NS2 হয়তো NP1 থেকে এটাও থাকলো, আবার NP1 থেকে এটাও থাকলো, এটা হবে না, কিন্তু এটা কিন্তু ভুল হয় পোলাপানদের, খেয়াল রাখবা। অর্থাৎ ধরে নাও 3s2 3p1, দেখো এটা ক্লিয়ার কিনা বলো, কখনোই কিন্তু এভাবে পূরণ করবা না যে এটা না NS2। যেমন মেডিকেল একটা অ্যাডমিশন একটা কোশ্চেন দিয়েছিল যে 18 পারমাণবিক সংখ্যা দিয়ে বলেছিল যে এটার সম্পর্কে নিচের কোনটি মিথ্যা। অ্যান্সারটা হচ্ছে যে তার সর্ববৈস্থ কাঠামো লিখেছে এরকম 3p6, এটাই কিন্তু ভুল। আর্গন 18, এটার সর্বশেষ স্ট্রাকচার কি এটা নাকি এটা, অবশ্যই 3s2 3p6। মাথায় থাকে যেন পি ব্লক মৌলের বৈস্থ কাঠামোটা হচ্ছে কিন্তু NS2 NP1 থেকে 6 এর মধ্যে হবে, ঠিক আছে। আমি মাঝে মধ্যে তোমাদের কমেন্টগুলো দেখার চেষ্টা করছি, তোমরা কেউ আজে বাজে কমেন্ট করো না ভাইয়া, হ্যাঁ, যেটা প্রবলেম শুধু সেগুলোই বলো, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, এই গেল আমাদের পি ব্লক মৌল। আচ্ছা, এস ব্লক মৌলের সংখ্যা কয়টা, এটা খুবই সহজ। এস ব্লক মৌলগুলো হচ্ছে 1A এবং 2A, ঠিক আছে। 1A এবং 2A এই দুটা মিলে আছে 13টা, আর নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আছে হিলিয়াম কিন্তু এস ব্লক, এই হলো মোট 14টা, অর্থাৎ এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টা, ঠিক আছে। এস ব্লক মৌল কিন্তু 14টা। আর পি ব্লক মৌল কয়টা, এখানে একটু ভেজাল আছে অবশ্য। পি ব্লক মৌলের সংখ্যা কোনো বই 32টা আছে, কোনো বই 36টা আছে। আমি যদি আজকে তোমাদের পিডিএফটা নিয়ে আসতে পারতাম, তাহলে রাজশাহী ইউনিভার্সিটির এইচ ইউনিট, তবু তোমরা চাইলে বইয়ে রুমে অবশ্য বই যেহেতু অনেকের কাছে আছে তোমরা দেখতে পারো। আমি অ্যাডমিশন টেস্টের একটা কোশ্চিন, সম্ভবত এইচ ইউনিট 16-17 সেশনের কোশ্চিন ভাইয়া, একটু দাঁড়াও, যদি আমি খুব দ্রুত বের করতে পারি তাহলে তোমাদেরকে আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি। এই যে পেয়েছি, লাগ ভালো, 382 নাম্বার পেজ নাম্বার হচ্ছে 382। ওহো, এটা তো নতুন বইয়ের আসলে, এটা তো আসলে তোমাদের নতুন, হ্যাঁ নতুন বইয়ের আসলে। আচ্ছা দাঁড়া, আমি প্রশ্নটাই লিখে দিচ্ছি, 261। অবশ্য কোশ্চিন নাম্বারটা ঠিক থাকবে, নতুন বই আর পুরাতন বই হোক, কোশ্চিন নাম্বারটা ঠিক থাকবে। 261 নাম্বার এমসিকিউ, রাজশাহী ইউনিভার্সিটি এইচ ইউনিট। পর্যায় সারণীর প্রশ্ন এসছে এরকম, পর্যায় সারণীতে পি ব্লক মৌল সংখ্যা কতটি, পর্যায় সারণীতে পি ব্লক মৌল সংখ্যা কতটি। অপশনগুলো আছে হচ্ছে, এ নাম্বার হচ্ছে 14, বি নাম্বারটা হচ্ছে 32, সি নাম্বারটা হচ্ছে 41, আর ডি নাম্বারটা হচ্ছে 27। এইটা হচ্ছে অপশন, বুঝছো। পর্যায় সারণীর পি ব্লক মৌল হচ্ছে কয়টি, আর রায়দিরা কেউ একই বইয়ে 32, আবার আপনার বইয়ে 36,
কি বলবো নাহিদ রেজা, কিছু বলার নাই। আমি তার বইয়ের লেখক না ভাই, আমি শুধু তোমাদের এনসিটিভি সবগুলা বই থেকে এক জায়গায় করে এই বইটা বানিয়ে দিয়েছি আর কি ভাই। হ্যাঁ এটাই। ও 358 নাম্বার পেজ, তাই না? তোমাদের কাছে বইটা আছে, সেই বইয়ের 358 নাম্বার পেজ। প্রশ্ন নাম্বার মধ্যে ঠিক আছে 261 দেখে নাও। খেয়াল করো, তোমরা কি একটা ব্যাপার খেয়াল করছো ভাই এখানে? সেটা হলো 14টা এটা কিন্তু এস ব্লক মৌলের সংখ্যা, ঠিক আছে? আচ্ছা ডি ব্লক একটু পরে আসতেছে, তাও বলে দিই এটা হচ্ছে ডি ব্লক মৌলের সংখ্যা, এটা হচ্ছে এফ ব্লক মৌলের সংখ্যা। তার মানে বাকি থাকে একটা, কোনটা? পি ব্লক। কিছু বলার নাই, সহজ কথা। আসলে দেখবা যে ওই যে 118টা মৌল, অনেক বই এখনো পূর্ণটা দেখায়নি, বুঝছো? এই কারণে কোনো বই 32টাও আছে, তাই 32 এখানে পূরণ করতে হবে। কিন্তু আর একটা ব্যাপার, হ্যাঁ কাছাকাছি দিবে না, এটা নিয়ে টেনশন নাই। যদি দেয় তাহলে 32 36 তাহলে 36ই করবা, সহজ কথা। 32 এবং 36 যদি অপশন থাকে তাহলে 36ই করবা, আর 32 থাকলে তো 32 কিছু বলার নেই আসলে, ঠিক আছে? আর যারা বুদ্ধিমান তারা সহজেই বুঝতে পারবে। এটা তো এস ব্লক জান, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। ডি ব্লক নিয়ে কোনো কনফিউশন নাই, এফ ব্লক নিয়ে কোনো কনফিউশন নাই, কনফিউশন শুধু এটাই। তাহলে এটা 32টা পূরণ করতে হবে। ওকে, হ্যাঁ তোমাদের বইয়ের 358 পেজে আছে। আব্দুল সোবান, থ্যাংক ইউ ভাইয়া। উপস্থিতি কত কম দেখছো, মাত্র 102 জন স্টুডেন্ট ক্লাস করছে। তাহলে আমরা এস ব্লক দেখলাম, পি ব্লক দেখলাম, এবার ডি ব্লক, তাই না? ডি ব্লক মৌলগুলোর বৈশিষ্ট্য কাঠামো কেমন হবে? n-1d 1 থেকে 10 আর ns 1ও হতে পারে 2ও হতে পারে, ঠিক আছে কিনা আমার লেখাটা? শোনো এখন বলে 1 কেন 2 কেন ভাই? আসলে এটা পূর্ণ হওয়ার পর ইলেকট্রন এখানে চলে যাওয়ার কথা। যেমন ধরো পর্যায় সারণীর প্রথম ডি ব্লক মৌল স্ক্যান্ডিয়াম, প্রথম ডি ব্লক মৌল স্ক্যান্ডিয়াম, আর্গন, ঠিক আছে না? এরপর 4s2 3d1। দেখো n মানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, আর n-1 মানে কি সর্বোচ্চ চেয়ে একটা কম, তাহলে 4-এর চেয়ে একটা কম মানে কি 3। তো তোমরা হয়তো আমাকে বলবা যে আচ্ছা ভাইয়া এটা পূর্ণ হওয়ার পর তো ইলেকট্রন এখানে যাওয়ার কথা। আসলে তাই যাওয়ার কথা, কিন্তু যেমন ব্যতিক্রম হয়, যেমন ক্রোমিয়াম, এই যে আর্গন, তারপর কি হয় 4s2 3d4 হওয়ার কথা। কিন্তু আমি একটু সাজিয়ে লিখি যদি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। সরি, আমি আর উজ্জ্বল ভাই কালকে নওগাঁ গিয়ে এই যে ঠান্ডা খেয়ে অবস্থা হয়ে গেছে ভাই। এই যে 3d5 4s1, এই যে দেখো 1 থেকে 2 একটা আছে, কিন্তু এই কারণে বললাম যে একটাও থাকতে পারে, দুটাও থাকতে পারে, আর তার আগের ডি অরবিটালে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো থাকবে, তাহলে তারা হচ্ছে ডি ব্লক মৌল। সংখ্যা হওয়া উচিত ছিল 38টা, কিন্তু 3টা এফ ব্লক মৌল বিটলামি করেছে। মনে আছে নিশ্চয়ই, যখন ইলেকট্রন বিন্যাস তোমাদের করেছিলাম, ল্যান্থেনিয়াম, থোরিয়াম আর অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, এই 3টা মৌল এফ ব্লক হওয়া উচিত ছিল, কিন্তু এটা ডি ব্লক মৌল। এই জন্য 38 আর এই 3টা মিলেই হয় 41। এই কারণ মাথায় থাকে যেন ডি ব্লক মৌল হচ্ছে 41টা। ওহো, একটু নিচে লিখতে বলতেছো তাই না? উপরে দেখা যাচ্ছে না, একটু দাঁড়াও, ক্যামেরাটা একটু উপরে নিই। কেটে যাচ্ছে না, ক্যামেরাটা একটু উপরে নিই ভাই, দাঁড়াও একটু, দাঁড়াও, না সরিয়ে দেওয়ার দরকার নেই, দাঁড়াও একটু উপরে নিই। ওকে, এখন ঠিক আছে মনে হয়, দেখো তো ভাই তালাবিন, এবার দেখো তো ভাই ঠিক আছে না? এবার ঠিক আছে, ঠিক আছে। একটু দেখো ঠিক আছে কিনা, এখন আমি তো ঠিক দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। ওকে, তাহলে ডি ব্লক মৌলটা আমাদের ক্লিয়ার। বহিস্থ ইলেকট্রন কাঠামো দেখলাম, সংখ্যা দেখলাম। এবার এফ ব্লক নিয়ে তোমাদের প্রবলেম হয়। তোমাদের বইয়ে এফ ব্লক মৌল এভাবে লেখা আছে, তাই না? এফ ব্লক মৌলের বহিস্থ কাঠামোটা কিভাবে লিখে আছে? n-2f, ঠিক আছে? 1 থেকে 7, 9 থেকে কি 14 আছে না? 1 থেকে, আসলে কি তোমাদের অনেক বইয়ে কিন্তু এভাবে লেখা নাই,
তোমাদের অনেক মেন বইয়ে দেখবা সরাসরি লেখা আছে 1 থেকে 14। আসলে সাধারণত ওই ব্যতিক্রমের তার কারণে 8 থাকে না এফে, এটা আমি তোমাদের সুবিধাতে ক্লিয়ার করে দিয়েছি। তারপর n-1d এখানে থাকতেও না থাকারই কথা, কখনো ব্যতিক্রম হলে এই যে এখানে যদি 8টা যায় তখন ওখানে একটা চলে যায়, কখনো একটা হয়। ডিতে আমি একটা উদাহরণ দিব না, তাহলেই বুঝতে পারবা। ডিতে থাকার কথা না, কিন্তু ব্যতিক্রম হলে অনেক সময় একটা থাকতে পারে, তাই 0 অথবা 1। আর এনএসটা কি ভাব, এনএস তো অবশ্যই পূর্ণ হবে NH2। এইটা হলো আমাদের এফ ব্লক মৌলের বৈশিষ্ট্য কাঠামো। আমি একটা উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবা। ধরো সেরিয়াম 58, এফ ব্লক প্রথম মৌল, হওয়া উচিত ছিল ল্যান্থেনিয়াম, কিন্তু ল্যান্থেনিয়ামের যে ব্যতিক্রমতার কারণে এটা হয় না। তাহলে প্রথম সেরিয়ামের নিষ্ক্রিয় গ্যাসটা কি জেনন, তাই না, 54। তারপর 6s2, আমি আগে ইলেকট্রন বিন্যাসটা করি তারপর সাজিয়ে লিখি, তোমাদের সুবিধা হবে। 6s2, ঠিক আছে। তারপর হচ্ছে 4f, তাহলে 54 আর 56, 57, 58। এই যে এটা হলো এফ ব্লক মৌলের এই সেরিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো তো এই জিনিসটা এইটার সাথে মিলল কিনা। এই যে n-2, তাহলে এখানে n এর মান কত, তোমার সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম কত, 6। তাহলে 6 - 2 মান কি 4। এই দেখো 4f 2 মিলছে। এরপর n-1d মানে 5d, দেখো 5d 0, কারণ এখানে 5d তে কোনো ইলেকট্রন নাই, এই জন্য নাই, এটা 0 লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আর এই দেখো n সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে 6s2, দেখছো কি মিলছে এটার সাথে। এটাই হলো আমাদের এফ ব্লক মৌলগুলোর সাধারণ ইলেকট্রন বিন্যাস, মানে বৈশিষ্ট্য কাঠামো, বৈশিষ্ট্য ইলেকট্রন বিন্যাস। অনেকেই এফ ব্লকটা নিয়ে প্রবলেম ফেস করে, এভাবে লেখা আছে ছেলেবেলে বিশ্রী দেখে। ধরো এখানে যদি আমাদের হতো 7s, তাহলে এটা হতো 5f 2 কম যেহেতু, ডিতে থাকতেও পারতো, না পারো, ব্যতিক্রম হলে থাকবে, না হলে থাকবে না। আর সর্বশেষ তো এস তো পূর্ণ থাকবে। আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া যে এফ ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসটা তোমরা বুঝতে পারলা কিনা, বৈশিষ্ট্য ইলেকট্রন বিন্যাসটা প্লিজ একটু কমেন্টে জানাও, তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। তবে আমার একটা বিষয় খুব ভালো লাগতেছে যে নাই দিদি, হ্যাঁ ভাইয়া বইয়ে ক্লিয়ার লেখা আছে, থ্যাংক ইউ। যে তোমরা যে কয়জন স্টুডেন্ট মোটামুটি গ্রুপের ক্লাসের শুরুতে জয়েন করছিলা তারা কিন্তু আছে আর কি, হ্যাঁ, মানে যারা এসছে তারা ঠিকই আছে, মানে এইটা ভালো। এবং আমি দেখলাম নামগুলো যে ওরাই আছে ক্লাসে, যারা একদমই রেগুলার ক্লাস করে। অভিনন্দন ভাই তোমাদের, আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা এই ফলটা তোমাদেরকে দিবেন। তালাবিন কবির তাসিফ ক্লিয়ার, সুদীপ্ত সরকার তন্ময় ক্লিয়ার, নওশিন আঞ্জুম লাবণ্য ক্লিয়ার। আচ্ছা, খুব ছোট ছোট বিষয় কি তোমাদের দেখানো হয়ে যাচ্ছে নাকি, একটু বলো তো ভাই কমেন্টে। মানে তোমরা যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, আমি বুঝলাম না যে খুব ছোট ছোট বিষয়, কারণ সিলেবাস যেহেতু শর্ট করে এটুকুর মধ্যে আবার কেন আমরা বাদ দিব, তাই আমি দেখাচ্ছি ভাই। একটু প্লিজ তোমরা কমেন্টে জানাও যে খুব ছোট ছোট বিষয়গুলো দেখানো হয়ে গেল কিনা, একটু কমেন্ট করো ভাইয়া। তাহলে আমার যদি তোমাদের কাছে কখনো মনে হয় যে ভাই এত ছোট জিনিস আপনার দেখানোর কোনো দরকার নাই, তাহলে ওটা আমি স্কিপ করে ফেলবো ভাইয়া। আচ্ছা, হৃদয় কর্মকালী, ঠিক আছে ভাইয়া। সুদীপ্ত আমরা জানি ভাইয়া তোমরা থাকো, তা একটু বলো যে এই বিষয়গুলো ঠিক আছে, এভাবে করাবো কিনা জিনিস। যদি কখনো মনে হয় ভাইয়া যে এত ছোট জিনিস দরকার নাই, আমি সেটা, আচ্ছা তা আমি ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ঠিক আছে লিখছো, ওকে পড়ান ভাইয়া। তাহলে আমরা এখন শুরু করছি অধ্যায়টার মূল জিনিস, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম। ক নাম্বার প্রশ্নে কিন্তু দিতে পারে তোমাদের, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম কি দিতে পারে, মানে কি ঢাকা বোর্ড বোধহয় 2016 অলরেডি দিয়েছে। একটু দেখি তোমাদের ইয়েটা থাকলে সুবিধা হতো, পিডিএফ ফাইলটা থাকলে, যাকে আমি একটু বইয়ে দেখছি। পর্যায়বৃত্ত ধর্ম কি, ঢাকা বোর্ড ঠিকই বলেছি 17, ঢাকা বোর্ড 17 দিয়েছে, নতুন বইয়ের 264 পেজে 28। আমার কাছে আসলে আমি ফার্স্ট ইয়ারদের ক্লাস নিতে পাই, ফার্স্ট ইয়ার মানে এই বই, এই জন্য এটাই আছে আমার হাতে। ঢাকা বোর্ড 2017 দিয়েছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম কি, নির্দিষ্ট একটা পারমাণবিক সংখ্যা অন্তর নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা অন্তর মৌলগুলোর বেশ কিছু ধর্ম পর্যায়গতভাবে পরিবর্তিত হয়, যেমন আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম। এই যে নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা অন্তর তাদের এই ধর্মগুলো পর্যায়বৃত্তভাবে পরিবর্তিত হয়, তাই এই ধর্মগুলোকেই বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। তো প্রথমেই শুরু করি আকার নিয়ে।
তোমরা বোধহয় 9-10 থেকে পড়ে আসতেছ, আমার মনে এটা আর বলা লাগবে না যে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে কেন? কারণ হলো গ্রুপ একই, একটা করে স্তর বাড়ে, তাহলে একটা করে স্তর বাড়লে তো আকার বাড়বেই। আর একই পর্যায়ে মানে কি, তার মানে তাদের স্তর বাড়ে না, কিন্তু নিউক্লিয়াসে প্রোটন বাড়ে আর বহিস্থ স্তরে ইলেকট্রন বাড়ে, ফলে তাদের আকর্ষণটাও বাড়ে, আর আকর্ষণ বাড়ার কারণে আকার সংকুচিত হয়ে যায়। তাই একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে। আমার মনে হয় এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই, থাকলে আমাকে জানাও তোমরা। তবে এইবার তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে নিচের কোনটি আকারের, মানে পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে পোলাপাদের প্রবলেম হয় না, হয় আয়নিক ব্যাসার্ধ নিয়ে, মানে ক্যাটায়নিক বা অ্যানায়নিক, সেগুলো নিয়ে। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই যে নিচের কোনটি আকারের সঠিক ক্রম। প্লিজ একটু কমেন্টে জানাও নিচের, এগুলো কিন্তু লেস দেন, হ্যাঁ তো জানোই, এই আমি কি বলি বারবার এই কথাটা বলি, লেস দেন গ্রেটার দেন কোনো বিষয় না। যার দিকে হাবলা মুখ করে থাকবে ওটাই বড় বুঝাইছি, এর দিকে মুখ করে থাকবে ওটা বড় বুঝাইছি। যার দিকে মুখ করে থাকবে সেটাই বড় বুঝবা। ওসব লেস দেন গ্রেটার দেন চিন্তা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। কমেন্টে জানাও একটু যে আকারের সঠিক ক্রম। পূর্ণিমা হক সি, আফিয়া আবিদা সি, অঙ্কুর পাল তীর্থ সি, সুদীপ্ত সরকার সি, তিলোত্তমা পাল সি, নরসিন আঞ্জুম, লাবণ্য, এই তোমাদের কি পড়াবো, তোমাদের সব তো ভালো করে জানা আছে। অর্পণ সি, শ্রুতিজলি সি, ফারহান মাসুক সি, সুজা সি, তুবা সি, আব্দুল হাকিম সি, আফিয়া আবিদা শিকা সি, নীতি সরকার সি। আচ্ছা তালা কবি তোমার ডেট বোধ একটু স্লো হয়। ফজলাতুন্নেসা সি, ফুয়াদ নীরব সি, জিম আসলাম, হিমেল হাবিব, থ্যাংক ইউ সো মাচ। একটা কথা তোমরা চাইলে লিখে নিতে পারো, সেটা হলো যে কোনো পরমাণুর আকার, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, যে কোনো পরমাণুর আকার, যে কোনো পরমাণুর আকার, যে কোনো পরমাণুর আকার তার অ্যানায়নের চেয়ে ছোট, যে কোনো পরমাণুর আকার তার অ্যানায়নের চেয়ে ছোট, ক্যাটায়নের, যে কোনো পরমাণুর আকার, দেখা যাচ্ছে কি ওইদিকে, যে কোনো পরমাণুর আকার তার অ্যানায়নের চেয়ে, তার অ্যানায়নের চেয়ে, লিখিনি না, অ্যানায়নের চেয়ে, আচ্ছা দাঁড়া সরি, যে কোনো পরমাণুর আকার তার অ্যানায়নের চেয়ে ছোট, যে কোনো পরমাণুর আকার তার অ্যানায়নের চেয়ে ছোট, ক্যাটায়নের চেয়ে বড়, যে কোনো পরমাণুর আকার তার অ্যানায়নের চেয়ে ছোট, ও আচ্ছা আব্দুর রাকিব ভাইয়ার লিখার আগে সব অ্যান্সার দেখছে কেমন করে, আসলে সব অ্যান্সার লিখার আগে দেখছে না, তোমার ফোনে তুমি পরে দেখতে পাচ্ছ, তো তুমি মনে করছো লিখার আগে বোধহয় তারা দেখছে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ ঠিক আছে, যে কোনো পরমাণুর আকার তার অ্যানায়নের চেয়ে ছোট, তার মানে অ্যানায়নের আকার হবে সবচেয়ে বড়। কি বললাম? অ্যানায়নের আকার হবে সবচেয়ে বড়, তারপর পরমাণুর আকার, তারপর ক্যাটায়নের আকার। এই কারণে এটাই হচ্ছে সঠিক, অ্যানায়ন সবচেয়ে বড়, তারপর পরমাণু, তারপর ক্যাটায়ন। ঠিক আছে, অ্যানায়নের আকারটা হবে সবচেয়ে বড়, এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে কোনো পরমাণুর আকার তার অ্যানায়নের চেয়ে ছোট কিন্তু ক্যাটায়নের চেয়ে বড়, অর্থাৎ অ্যানায়নের আকার সবচেয়ে বড় হবে, তারপর পরমাণু, তারপর ক্যাটায়নের আকার।
আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ওকে, কেন হচ্ছে দেখো, খুব সহজ জিনিস। পরমাণুর আকার তো নর্মালি পরমাণুর যে আকার সেটাই থাকবে। ক্যাটায়নের ক্ষেত্রে কেন আকারটা ছোট হয়ে যায়? ধরো সিএল এর ক্ষেত্রে সিএল প্লাস, এখানে প্রোটন কিন্তু 17টাই আছে, প্রোটন কিন্তু 17টা আছে, বাট ইলেকট্রন কিন্তু হয়ে গেছে এখন 16টা। তার মানে ধরো আমি কেন্দ্রে আছি, তুমি বহিঃস্তর স্তরে আসো, তোমারও 10 জন ছিল, আমারও 10 জন ছিল, আমরা পরস্পরকে টানছি, তাহলে খুব বেশি তোমাকে কিন্তু আমার দিকে আমি আনতে পারবো না, কারণ আমি যে বলে টানবো তুমি তো সেম বলেই টানবা, কারণ তোমার তো পরিমাণ সমান উভয়ের। বাট যদি তোমার একজন সদস্য কমে যায়, এবার আমার প্রোটন তো পজিটিভ চার্জ, একটা পরমাণু কেন সার্বিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ হয়? কারণটা হলো যে পরমাণু যে নিউক্লিয়াসে যে প্রোটনগুলো থাকে সেটাকে বহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলো সম্পূর্ণ প্রশমিত করে দেয়। বাট প্রোটন যদি বেশি হয়ে যায়, পজিটিভ চার্জ যদি বেশি থাকে, তাহলে নেগেটিভ চার্জের প্রতি আকর্ষণ বাড়বে কিনা বলো আমাকে। আমার পেটে ক্ষুধা বেশি থাকলে আমি খাবার কি করতে পারবো? বেশি খেতে পারবো। তো যেহেতু এখানে ইলেকট্রনের সংখ্যাটা কম বাট প্রোটনের সংখ্যা বেশি, তার মানে এই 17টা প্রোটনকে এই 16টা ইলেকট্রন নিশ্চয়ই সম্পূর্ণ প্রশমিত করতে পারবে না, ফলে এর আকর্ষণ আরও থেকে যাবে। তাই বহিঃস্থ স্তরের প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়, তাই পরমাণুর যে আকার সেখান থেকে ক্যাটায়নের আকারটা ছোট হয়ে যায়। বাট অ্যানায়নের ক্ষেত্রে কি হয়, ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়? দেখো অ্যানায়নের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে। অ্যানায়নের ক্ষেত্রে দেখো ভাই, ক্লোরাইডের ক্ষেত্রে প্রোটন 17টাই আছে, বাট ইলেকট্রন আছে কিন্তু 18টা। তার মানে প্রোটন কিন্তু ইলেকট্রনকে খুব বেশি আর টানতে পারবে না, কারণ প্রোটন ইলেকট্রন সম্পূর্ণ প্রশমিত করার পর বরং ইলেকট্রন ঘনত্ব আরও কি থাকবে? বেশি থাকবে। ফলে ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে বিকর্ষণ কাজ করবে, আর বিকর্ষণ কাজ করার কারণে আকার কিছুটা কি হয়ে যাবে? সম্প্রসারিত হবে। স্বাভাবিক না? আমরা একসঙ্গে ছিলাম, আমরা ধাক্কাধাক্কি করলে গন্ডগোল করলে কি হবে? আমাদের আকারটা বেড়ে যাবে। এই কারণে অ্যানায়নের আকারটা বেড়ে যায়। যে প্রোটন ঠিকই আছে 17টা, ইলেকট্রন বেশি আছে, মানে এই ইলেকট্রন সম্পূর্ণ প্রোটনকে প্রশমিত করার পরও ইলেকট্রন ঘনত্ব আরও অতিরিক্ত থেকে যায়, অর্থাৎ এই প্রোটন বরং ইলেকট্রনকে সম্পূর্ণ প্রশমিত করতে পারে না। ফলে অ্যানায়ন ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, ফলে ইলেকট্রন বিকর্ষণ বেশি হয়, আকারটা বেড়ে যায়। এই কারণেই অ্যানায়নের আকার সবচেয়ে বড়, তারপর পরমাণুর আকার, তারপর ক্যাটায়নের আকার। তোমরা আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও তোমরা ক্লিয়ার কিনা, একটু প্লিজ কমেন্টে জানাও। আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাকে যদি কেউ বলে যে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম থেকে একটা মাত্র টপিকস পড়তে চাই, কোনটা পড়বো? আমি তাদেরকে বলবো আয়নীকরণ শক্তি পড়বা। মানে এই পর্যন্ত ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত ভাইয়া যত প্রশ্ন এসছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম থেকে, তার 80% হচ্ছে আয়নীকরণ শক্তি থেকে। আমরা শুরু করব, তার আগে একটু দেখে নিই। শাহরিয়ার ইসলাম লিখেছে ক্লিয়ার, পূর্ণিমা হক একদম ক্লিয়ার, মৌমিতা ক্লিয়ার, হাসিব রহমান ক্লিয়ার, হৃদয় কর্মকার ক্লিয়ার, লাবণ্য থ্যাংক ইউ সো মাচ, সবাই ক্লিয়ার লিখেছ। এখন আমরা শুরু করছি মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম, যেখান থেকে বললাম তো ফাইনাল পরীক্ষা অ্যাডমিশন, কোথায় অ্যাডমিশন দিবা তুমি? মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, সব জায়গায় এই টপিকটা থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, যেটাই বলো না কেন, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ পটেনশিয়াল, যাই বলো না কেন, এইটা আমরা শুরু করছি এখন। ঠিক আছে, জিনিসটা আসলে কি আগে একটু ডায়াগ্রামে দেখে নিই, তারপর আমরা প্রয়োজনে থিওরিতে চলে আসব। আচ্ছা, তোমরা গুণগত রসায়নে যখন আমরা বোর পরমাণু মডেল পড়েছিলাম, এটা তোমরা দেখেছ যে নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হয় তার শক্তির মান তত বেশি হয়, শক্তির পার্থক্য তত কম হয়। তার মানে নিউক্লিয়াস থেকে যত দূরের অরবিট হবে তার শক্তির মান তত বেশি হবে, তাই না? আচ্ছা, একটা পরমাণুর কয়টা অরবিট থাকে একটু বলো তো আমাকে, মনে আছে কিনা দেখি না। নিউক্লিয়াস, একটা পরমাণুর কয়টা অরবিট থাকে? একটা পরমাণুর কয়টা অরবিট থাকে? আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর অরবিট কয়টা বলো? হাইড্রোজেন পরমাণুর অরবিট কয়টি? হৃদয় কর্মকার অসংখ্য অসংখ্য, ইনফিনিটি, পূর্ণিমা হক, রিজওয়ান মোল্লা, হাবিব ইনফিনিটি, অর্পণ এন কি অর্পণ খেয়াল করো ভাই, তিলোত্তমা পাল অসংখ্য, মাইশা ফারজান অসংখ্য, থ্যাংক ইউ হাসিব
ফজিলাতুন্নেছা চমক, সবাই লিখেছে ইনফিনিটি। যে কোনো পরমাণুর অসংখ্য অরবিট বিদ্যমান, যে কোনো পরমাণুর অসংখ্য অরবিট বিদ্যমান। তো তোমরা তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না, তাহলে আরেকটু প্রথম থেকে শুরু করতে হতো, তোমরা পরীক্ষার্থী। তো নর্মালি আমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞায় জানি যে কোনো পরমাণুর বহিস্থ স্তরে যে ইলেকট্রনটা আছে সেখান থেকে অসীমে সরিয়ে নিতে। অসীমে সরিয়ে নিতে বলতে আমরা কি বুঝি আসলে? অসীম মানে কি? অর্থাৎ এই যে একটা পরমাণুর অসংখ্য অরবিট বিদ্যমান, অসংখ্য অরবিট বিদ্যমান, অসংখ্য অরবিট বিদ্যমান, বোর্ডে আর জায়গায় নেয় না, আরো আঁকাতাম। এই যে অসংখ্য অরবিট বিদ্যমান থাকে ভাই, যে শক্তি স্তরে নিয়ে গেলে সেটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ প্রায় থাকে না বললেই চলে, সেই অরবিটটাকে আমরা আসলে অসীম বলে থাকি। ধরো আমার একটা ইলেকট্রন, ধরে নাও সোডিয়াম, তৃতীয় পর্যায়ের একটা মৌল, তাই না? তাহলে 1 2 3 এই জায়গায় ইলেকট্রনটা আছে। তো এই ইলেকট্রনটাকে আমি সরিয়ে নিব, কোথায় নিব? অসীমে। অসীম মানে কোনটা? মোটামুটি যে স্তরে ইলেকট্রনটা গেলে সেটার উপরে নিউক্লিয়াসের আকর্ষণ প্রায় থাকে না বললেই চলে। মনে করে এখান থেকে এরকম একটা অরবিট আমরা বের করে নিয়ে আসলাম, আর অরবিট আছে অসংখ্য এরকম। তার মানে আমাকে বলো তো, এর শক্তি বেশি নাকি এই অরবিটের শক্তি বেশি? ইলেকট্রনের এটা হলো এ পয়েন্ট, আর অসীম যে স্তরটার কথা আমি বলছি, মনে করো অসীম একটা স্তর, এই অসীম একটা স্তর, এই স্তরটাকে আমি বি দ্বারা চিহ্নিত করলাম। আমাকে বলো এর শক্তি বেশি না বি এর শক্তি বেশি? কোন অরবিটের শক্তি বেশি আমাকে একটু কমেন্টে জানাও তোমরা। এর শক্তি বেশি না বি এর? অর্থাৎ এটা মানে পরমাণু যে স্তরে ইলেকট্রনটা আছে, আর এটার কি আমি নিয়ে আসলাম মনে কর অসীমে। অসীমে, অসীম মানে কোন অরবিটকে বললাম? যে অরবিটের উপর ইলেকট্রনের আকর্ষণ প্রায় থাকে না বললেই চলে। রায়হান লিখেছ বি, আফিয়া আবিদা বি, হৃদয় কর্মকার বি, হাসিব। তোমরা অনেক ভালো জানো গো, তোমাদের আমি আর কি পড়াবো, খুব সহজ কথা। যত দূরের অরবিট হবে শক্তির মান তত বেশি হবে। তার মানে এখান থেকে আমি এখানে ইলেকট্রনটাকে নিয়ে যেতে চাই, তাহলে শক্তি প্রদান করতে হবে, কারণ এর থেকে শক্তি বেশি। যে এর শক্তি যদি ধরো 10, এর শক্তি মনে করো 25, তাহলে ইলেকট্রনটা যদি আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে আরো 15 শক্তি কিন্তু দিতে হবে। এই যে 15 শক্তি আমরা দিলাম, এটাই হলো আয়নীকরণ শক্তি। অর্থাৎ কোন ইলেকট্রনকে, বহিস্থ স্তরে কোন ইলেকট্রনকে সেখান থেকে সরিয়ে অসীমে নিয়ে যেতে। অসীম বলতে আমরা কাকে বলতেছি? যে অরবিটের উপর ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ প্রায় থাকে না বললেই চলে। যেহেতু যত দূরের অরবিট হবে তার শক্তির মান তত বেশি হবে, তাহলে অবশ্যই সেখানে নিয়ে যেতে গেলে আমাকে শক্তি প্রদান করতে হবে। এই যে পরিমাণ শক্তি প্রদান করতে হয়, ধরে নাও এ পয়েন্টের শক্তি হলো 10, ওকে আমি অসীমে যখন বিতে মনে করে নিয়ে যাব তখন শক্তি হলো 25, তাহলে বাকি 15 শক্তি আমাকে প্রদান করতে হলো। এই 15 শক্তিটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। এটাই হলো আমাদের আয়নীকরণ শক্তির সংজ্ঞা। যে তোমরা তো বলবে গ্যাসীয় অবস্থায় কথাটা কেন বলা হয়? কারণ তুমি গ্যাসীয় অবস্থায় না থাকলে ইলেকট্রনটা শিথিল না হলে তো তুমি তাকে সরাইতে পারবা না। তাই তোমাদের বইয়ের সংজ্ঞায় লেখা আছে যে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর বহিস্থ স্তরের সবচেয়ে শিথিল ইলেকট্রনটাকে অসীমে সরিয়ে নিতে যে শক্তিটা প্রদান করতে হয় তাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। রেজা লাইভে নাই, সানজিদা লিখছে ক্লিয়ার। একটু প্লিজ আমাকে কমেন্টে জানাও তো ভাইয়া যে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা তোমরা বুঝতে পারলা কিনা, সংজ্ঞাটা তোমরা বুঝতে পারলা কিনা। যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বহিস্থ স্তর থেকে ইলেকট্রনকে অসীমে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি প্রদান করতে হয় সেটাকেই বলি আমরা আয়নীকরণ শক্তি। আসমাউল লিখেছ ক্লিয়ার ভাই, ইফাত জামিলা স্নিগ্ধা ক্লিয়ার, পূর্ণিমা ক্লিয়ার, হৃদয় কর্মকার ক্লিয়ার। ওকে, তোমাদের বইয়ে হয়তো জিনিসগুলো এভাবে লেখা আছে, তাই না? এম এম মানে আমরা সাধারণত মেটাল প্রকাশ করি, কারণটা তোমরা জানো যে এই ইলেকট্রন ত্যাগ সাধারণত কারা করে? ধাতুরাই করে। আচ্ছা আসতেছি, দাঁড়াও। গ্যাসীয় অবস্থায়, তাই না, সেখান থেকে আমি ইলেকট্রন সরাই দিলাম, সরাইতে গেলে আমরা কি বললাম? প্রদান করতে হবে, প্রদানকৃত শক্তি, প্রদানকৃত শক্তি দিলে এটা পজিটিভ চার্জ হয়ে যাবে, তাই না? এই যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বহিস্থ স্তর থেকে ইলেকট্রন সরিয়ে সেটাকে ধনাত্মক আয়নে পরিণত করতে গেলে যে পরিমাণ শক্তি প্রদান করতে হয়, এই প্রদানকৃত শক্তিটাকেই বলে থাকি আমরা আয়নীকরণ শক্তি। আমার মনে হয় সংজ্ঞাটা সবাই বুঝতে পেরেছ। ওকে, এইবার কথা হচ্ছে তাহলে আয়নীকরণ শক্তি এটা কি তাপ উৎপাদী প্রক্রিয়া না তাপ হারি প্রক্রিয়া? বলো তো একটু। অবশ্যই তুমি শক্তি প্রদান করছো, তার মানে এটা হচ্ছে তাপ হারি প্রক্রিয়া।
তাপহারী প্রক্রিয়া, কিন্তু আয়নীকরণ শক্তি হলো একটা তাপহারী প্রক্রিয়া, কারণ তুমি শক্তি প্রদান করছো। এটা সাধারণত কাদের হয়? সাধারণত বলেছি আমি, অধাতু থেকে হবে না তা, সাধারণত ধাতুর হয়, কারণ ধাতুরাই কিন্তু ইলেকট্রন কি করে? ত্যাগ করে। সাধারণত আয়নীকরণ শক্তিটা সাধারণত ধাতুর ক্ষেত্রে হয়। ওকে, ধাতুর ক্ষেত্রে হয়। আচ্ছা, ধাতুর সক্রিয়তার সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক কি? এটা তোমাদের একটু কমেন্টে জানাতে হবে। ধাতুর সক্রিয়তার সাথে, এইটা তোমরা কমেন্টে জানাবা। সক্রিয়তার সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক। সক্রিয়তার সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক এ হলো সমানুপাতিক। আয়নীকরণ শক্তির সাথে সক্রিয়তার সম্পর্ক সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? একটু প্লিজ আমাকে কমেন্টে জানাও যে ধাতুর সক্রিয়তার সাথে। উজ্জ্বল ভাই, ভাই আপনি বুঝবেন না এটা কি হয় বলেন? আপনার সাথে আমি ক্লাস শেষ করে একটু দেখা করবো ভাই, কোথায় গেলে আপনার নাগাল পাবো? তার মানে আপনি অনেকক্ষণ থেকে ক্লাসে আছেন না? থ্যাংক ইউ ভাই। তো একটু বলেন দেখি ভাই, তাহলে এই যে সক্রিয়তার সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক কি? আব্দুল্লাহ আলমান এ মানে সমানুপাতিক, জাফরিন হাসান সমানুপাতিক। আমি আর উজ্জ্বল ভাই কালকে একসঙ্গে ছিলাম, বুঝছো, রাত 12টায় আমরা ফিরছি, এই জন্য আমার লাইভটাও নেওয়া হয়নি। উজ্জ্বল ভাইয়েরও ক্লাস ছিল কালকে, উনি নিতে পারেন নাই। তবে সব মিলে টাইমটাকে আমরা খুব এনজয় করছি, বুঝছো। আমি উজ্জ্বল ভাই যখন একসঙ্গে থাকি আমরা কিন্তু সময়গুলোকে খুব এনজয় করি ভাই। হ্যাঁ, এখন বেশ কয়েকটা স্টুডেন্টের বাসায় গেছিলাম আমরা নওগাঁতে। শুধু ধরো তোমার ব্যস্তানুপাতিক, সুরাইয়া আনি এ, মৌমিতা ব্যস্তানুপাতিক, জিম এ। আচ্ছা দেখো, এ বি দেখো তোমরা এ। আচ্ছা, এটা তাহলে একটু ক্লিয়ার হওয়া দরকার ভাই। সিকিউএ কিন্তু এই ধরনের কোশ্চিন দিবে যে উদ্দীপক উল্লেখিত মৌলগুলোর ক্ষেত্রে মৌলগুলোর আয়নীকরণ শক্তির সাথে সক্রিয়তার সম্পর্ক ব্যাখ্যা করো। আচ্ছা খেয়াল করো, একটু খেয়াল করবা তোমরা। দেখো, আয়নীকরণ শক্তি বলো, তড়িৎ ঋণাত্মকতা বলো, ইলেকট্রন আসক্তি বলো, যেটাই বলো না কেন সবগুলো সম্পর্ক কিন্তু আকারের সাথে। তো সেইটা একটু পরেই আসতেছি। আচ্ছা, যে ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার সক্রিয়তা তত বেশি। যে ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার সক্রিয়তা তত বেশি। ধরো যে ছেলে একটা মেয়ের সাথে তার অ্যাফেয়ার, তার মানে সে খুব স্টেবল, সে স্থিতিশীল, একজনের সাথে তার অ্যাফেয়ার। আর যে ছেলে আর এর সাথে কালোর সাথে পশু তার সাথে, তার মানে বেশি সক্রিয়। আর এর সাথে সম্পর্ক মানে সম্পর্ক তৈরি করতে আসলে টাইম লাগে না, খুব দ্রুত রিলেশনগুলো বিল্ড আপ করতে পারে, তার মানে সে বেশি সক্রিয়। ঠিক ধাতুর ক্ষেত্রেও তাই, যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে সে তত বেশি সক্রিয়। আর সহজে যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে শক্তি কম প্রদান করতে হবে। এমনিতে নাচনে বুড়ি তারপর দিলা ঢোলে বাড়ি, এমনি যদি নাচানাচি করে তাহলে ওর জন্য তো মিউজিক খুব একটা লাগবে না। তো এমনিতেই তো ইলেকট্রন ত্যাগ করতে সে আগ্রহী, তাহলে সেখান থেকে ইলেকট্রন ত্যাগ করাতে গেলে তো আমাকে বেশি শক্তি প্রদান করতে হবে না। এই বেশি শক্তি না, কিন্তু বেশি শক্তি। তাহলে শক্তি যদি কম প্রদান করতে হয় তাহলে আয়নীকরণ শক্তি কম হবে। অর্থাৎ যে ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার আয়নীকরণ শক্তি তত কম, আর সহজে ইলেকট্রন ত্যাগ করবে আয়নীকরণ শক্তি কম, তার মানে সক্রিয়তা কিন্তু বেশি। অর্থাৎ আয়নীকরণ শক্তির সাথে সক্রিয়তার সম্পর্ক হলো ব্যস্তানুপাত। অর্থাৎ যে ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে, যে ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার আয়নীকরণ শক্তির মান তত কম, আর সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার মানে সক্রিয় বেশি। অর্থাৎ আয়নীকরণ শক্তির সাথে সক্রিয়তার সম্পর্ক হলো ব্যস্তানুপাত। রায়হান, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা প্লিজ একটু তোমরা কমেন্টে জানাও তো বিষয়টা বুঝতে পারলা কিনা, যে কেন আয়নীকরণ শক্তির সাথে ধাতুর সক্রিয়তার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত। কারণ আয়নীকরণ শক্তি বেশি মানে সে ইলেকট্রন ত্যাগ করতে চায় না। যেমন ধরো নিষ্ক্রিয় গ্যাসগুলো সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায় না, তাই সেখান থেকে ইলেকট্রন সরাতে গেলে আমাকে বেশি শক্তি প্রদান করতে হবে। আর শক্তি বেশি প্রদান করছি মানে আয়নীকরণ শক্তি বেশি, তার মানে সক্রিয় কম।
আচ্ছা প্লিজ একটু গাইদেরা নিষ্ক্রিয় ভাই। হ্যাঁ, আয়নীকরণ শক্তি বেশি মানেই সে নিষ্ক্রিয়তার দিকে যাবে, অর্থাৎ সহজে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না। আর সুদীপ্ত সরকার তন্ময় সঠিক বলেছ না? প্লিজ একটু কমেন্টে জানাও যে ব্যাপারটা এখন ক্লিয়ার হলো কিনা। থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। ওকে, তাহলে বলো দেখি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কার আয়নীকরণ শক্তি বেশি কার কম হবে? খুব সহজ কথা। খুবই সহজ কথা ভাইয়া। দেখো খুব সহজ, দুইভাবে তুমি ব্যাখ্যা করতে পারো। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়বে। আকার বাড়লে তো বস্তু স্তরটা নিউক্লিয়াস থেকে দূরে হবে, আর নিউক্লিয়াস থেকে দূরে হলে তার আকর্ষণটা কম হবে, আর আকর্ষণ কম হলে সেখান থেকে ইলেকট্রন সরানো সহজ। শোনো, যে সংসারে ভালোবাসা কম সেই সংসার ভাঙ্গার সহজ। কি কথা বুঝতে পারছো? মাঝে মধ্যে আমার পেপার পত্রিকায় দেখি না, আদারওয়াইজ নিও না তোমরা, যে স্বামী বিদেশে চলে গেছে, তার ওয়াইফ পরকিয়া করছে। কেন? কারণ হাজব্যান্ড যখন দূরে চলে যায় আলটিমেটলি আকর্ষণ কিছুটা কমে যায়, আর আকর্ষণ কমে গেলে সেটা ভাঙ্গাটা কিন্তু সহজ হয়। তো একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু আকার বেড়ে যায়, আকার বেড়ে গেলে বস্তু স্তরটা নিউক্লিয়াস থেকে দূরে হয়ে যায়, ফলে আকর্ষণটা কমে যায়, আর আকর্ষণ কমে গেলে সেখান থেকে ইলেকট্রন সরানো তো সহজ হবে। আর মানে কি, ইলেকট্রন সরাতে গেলে আমাকে কম শক্তি প্রদান করতে হবে। তাই একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমে যায়। মানে আকারের সাথে, শোনো, আকারের সাথে 90% পর্যায়বৃত্ত ধর্মের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত, মনে রাখবা। আকার বাড়লে আয়নীকরণ শক্তি কমে, তড়িৎঋণাত্মকতা কমে, ইলেকট্রন আসক্তি কমে, ম্যাক্সিমাম ধর্মগুলাই কমে, এটা মাথায় রাখবা। আকারের সাথে ম্যাক্সিমাম পর্যায়বৃত্ত ধর্মের সম্পর্কই হলো ব্যস্তানুপাত। ক্লিয়ার? আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে যেহেতু আকার কমে যায়, আর আকার কমে গেলে বস্তু স্তরটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, ফলে আকর্ষণ বেড়ে যায়, আর আকর্ষণ বেড়ে গেলে সেখান থেকে ইলেকট্রন সরানো কঠিন হবে, ফলে শক্তি কম প্রদান করতে হবে। এই ভাবও ব্যাখ্যা করতে পারো, আরেক ভাবও তুমি ব্যাখ্যা করতে পারো। মনে করো ভাইয়া একটা পরমাণুর, তাই না? এই যে ধরো, এই যে দেখো, খুব সহজ। সবসময় পড়াগুলোকে আমি বলি তোমাদের এনজয় করবা, মানে পড়াটাকে সবসময় নিজের মতো করে বুঝবা, এতে কিন্তু ক্লাস করতে ভালো লাগবে তোমাদের। মনে করো বস্তু স্তর মানে অসীম, মানে এটা অসীম, মানে মনে করো এটা তো একটা ইলেকট্রন আছে এই জায়গায়, তাহলে তাকে বেশি শক্তি গ্রহণ করতে হবে, বাকি যদি এই জায়গায় থাকে, বলা খুব সহজ কথা। এটা মনে করো এ, এটা মনে করো একটা বি ইলেকট্রন আছে, এটা হলো সি অসীম। তাহলে এখান থেকে এখানে গেলে যে শক্তি গেইন করতে হবে, এখান থেকে এখানে গেলে কিন্তু বেশি গেইন করতে হবে, সহজ কথা। অসীম মনে করো এইটা, এই পয়েন্ট, ইলেকট্রন দ্বিতীয় নাম্বার শক্তি স্তর আছে, সেখান থেকে অসীমে যেতে হবে। তার মানে এর শক্তি মনে করো 10, এর শক্তি মনে করো 15, এর শক্তি মনে করো 25 নাও। তাহলে যখন সে দ্বিতীয়তে ছিল তখন সে 10 ধারণ করেছিল, সেখান থেকে 25 হতে গেলে 15 লাগবে, আর 15 ছিল সেখান থেকে 25 হতে গেলে কত লাগবে? 10 লাগবে। তাই আকার বাড়লে আয়নীকরণ শক্তির মান আসলে কমে যায়। খুব সহজ কথা। আমার মনে হয় তোমরা ব্যাপারটা এখন একদম ক্লিয়ার হয়ে গেছো। একটু বলো তো অল ক্লিয়ার কিনা ভাইয়া? সবাই আমাকে একটু বলো যে অল ক্লিয়ার কিনা। যে ইলেকট্রন যখন এখানে ছিল তখন ধরো সে 10 শক্তি নিয়েছিল, সেখান থেকে 25 হতে গেলে অসীম মানে মনে করো 25, তাকে 15 গেইন করতে হচ্ছে। আর যদি 15 নিয়ে থাকে, সেখান থেকে যদি 25 হতে চায়, তাহলে 10 হলেই হয়ে যাচ্ছে। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। না এদের যা এখন শ্বশুর বাড়ি চিন্তা ভাইয়া। সানজিদা ক্লিয়ার, ইফাত, জামিলা, স্নিগ্ধা ক্লিয়ার, স্বর্ণ ক্লিয়ার, অঙ্কুর পাল তীর্থ ক্লিয়ার, হৃদয় থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার হয়ে গেছো। এইবার আসি আমরা, যে মাথায় রাখবা তাহলে একই পর্যায়ের কোন গ্রুপের মৌলগুলোর সাধারণত একই, সাধারণত বলেছি আমি, সাধারণত এরপর তো ব্যতিক্রম ব্যাপারগুলো আছে, কেমিস্ট্রিতে তো নিয়ম বলে কোনো কথা নাই, ব্যতিক্রম আসবেই। সাধারণত এটা মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত একই পর্যায়ের, সাধারণত একই পর্যায়ের 1A মানে 1 নাম্বার আর কি, 1A বা তোমরা আধুনিকে শুধু 1 নাম্বার গ্রুপও বলতে পারো। সাধারণত একই পর্যায়ের 1A গ্রুপের, সাধারণত একই পর্যায়ের 1A গ্রুপের
মৌলসমূহের সাধারণত একই পর্যায়ের 1A গ্রুপের মৌলসমূহের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, আর 0 মান হচ্ছে 18 নম্বর, 0 ঠিক আছে, মান হচ্ছে 18 নম্বর গ্রুপের, 18 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এটা যেন মাথায় থাকে ভাই। হ্যাঁ, একই পর্যায়ের, সাধারণত একই পর্যায়ের 1A মানে হচ্ছে 1 নম্বর গ্রুপের মৌলসমূহের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, 0 মানে 18 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। কারণটা নিশ্চয়ই বুঝতেই পারছো, 1A গ্রুপের মৌলগুলোর বহিস্থ স্তরে একটা মাত্র ইলেকট্রন থাকে, সে একটা ইলেকট্রন সরালেই তারা নিষ্ক্রিয় গ্যাস, স্থিতিশীল হয়ে যাবে। পৃথিবীর সবাই চায় স্থিতিশীল হতে, তাই সে সহজে একটা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে, জন্য আমাকে কম শক্তি প্রদান করতে হবে। আর যারা নিষ্ক্রিয় তারা তো স্থিতিশীল, সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায় না, ফলে ওখান থেকে ইলেকট্রন সরাইতে গেলে আমাকে বেশি শক্তি প্রদান করতে হবে, তাই আয়নীকরণ শক্তির মান হচ্ছে বেশি। তাই লিখে দিলাম যে সাধারণত একই পর্যায়ে 1A গ্রুপের মৌলসমূহের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি এবং 18 নম্বর মানে 0 গ্রুপের মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম। ঠিকই আছে, তবে একটা মজার ব্যাপার দেখো তোমরা, একটু বলো তো ভাইয়া, কোনটি আয়নীকরণ শক্তির ক্রমের সঠিক মান? বলো, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি? আয়নীকরণ শক্তি স্টুডেন্ট কমে গেছে, গ্রুপ 86 স্টুডেন্ট এখন। বলো আয়নীকরণ শক্তির সঠিক ক্রম নিচের কোনটি? একটু কমেন্টে তোমরা জানাও তো ভাই যে কোনটি সঠিক ক্রম। আফিয়া আবিদা সি, শ্রাবণী সি, তাহমিদুল ইসলাম অমি সি, সুদীপ্ত সরকার তন্ময় সি, সাদমান সাকিব সি, নওশিন আঞ্জুম লাবণ্য সি, তালাবিন কবির সি, হ্যাঁ আচ্ছা সি, ফজিলাতুন নেসা চমক সি, রৌনক জাহান সি, রেজওয়ান মোল্লা সি, ইফাত জামি যাবে সি, জান্নাত পারভেন সি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই ঠিক লিখেছ। আসলে এটাই হওয়া উচিত ছিল, তাই না? কারণ এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 9, 8, 7, 6। আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বেশি হয়, সেই ক্ষেত্রে এটা হওয়া উচিত, কিন্তু এই জায়গায় একটু ঘাবলা আছে। ঠিক আছে, এই ঘাবলাটা হলো এইটা সি নাম্বার। এটা অবশ্যই মাথায় রাখবা যে সাধারণত এই যে পর্যায় সারণীর একই গ্রুপের 1A আর 2A গ্রুপের মধ্যে 1A এবং 2A সরি 2A এবং 3A গ্রুপের মৌলসমূহের মধ্যে আয়নীকরণ শক্তির ক্রম এটা হওয়া উচিত, কিন্তু হবে না, হবে হচ্ছে এইটা, মাথায় থাকে যেন এইটা হবে। একই পর্যায়ের 1A এবং 2A গ্রুপের মৌলসমূহের মাঝে, একই পর্যায়ের 2A এবং 3A গ্রুপের মৌলসমূহের মাঝে 3A গ্রুপের মৌলগুলোর আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা থাকলেও 2A গ্রুপেরই আসল বেশি, অর্থাৎ এটা সঠিক। এই জায়গায় এই ঘাবলাটা আছে। আর একটা আছে ভাই 15-16 নম্বর গ্রুপ, অর্থাৎ 5A এবং 6A গ্রুপের হওয়া উচিত ছিল। 5A গ্রুপের তো আসলে ডানে আছে 6A গ্রুপ, তাহলে এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা হবে না। হবে কোনটা ভাইয়া? এইটা হবে, এটা হবে না, এইটা হবে। তাহলে মাথায় থাকে যেন এই দুটা ব্যতিক্রম থেকেই কিন্তু তোমাদের মেইনলি সিকিউ এমসিকিউ মানে 99% প্রশ্ন হয় এই দুটা ব্যতিক্রম থেকে।
যে সাধারণত 3A গ্রুপের মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান 2 এর চেয়ে বেশি হওয়ার কথা থাকলেও 2 বেশি হবে। আবার 5A এবং 6A গ্রুপের মৌলসমূহের মাঝে 6A গ্রুপের মৌলসমূহের আয়নীকরণ শক্তির বেশি হওয়ার কথা থাকলেও 5A গ্রুপেরই আসলে বেশি হবে। এই জিনিসটা যেন তোমাদের মাথায় থাকে। কেন দেখো একটু, আমরা জানি 5A গ্রুপ মানে হচ্ছে পর্যায় সারণীর 15 নম্বর গ্রুপ। এটার বহিস্থ কাঠামো হচ্ছে NH2 আর NP3। আর 6A গ্রুপের মৌলগুলোর বহিস্থ কাঠামো হচ্ছে NH2 NP4। আমরা জানি সাধারণত হুন্ডের নীতি থেকে যদি কোনো অরবিটাল সম্পূর্ণ পূর্ণ বা অর্ধপূর্ণ হয় সেটা বেশি স্থিতিশীল হয়। আর স্থিতিশীল পরমাণু থেকে তো ইলেকট্রন সরানো কঠিন, অর্থাৎ আয়নীকরণ শক্তির মান বেশি হবে। এই কারণে এটার আয়নীকরণ শক্তির মান বেশি। আচ্ছা, একটা কথা, আমরা জানি কোনো পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন সরানো হয় সেটাকে আমরা প্রথম আয়নীকরণ শক্তি বলে থাকি। 2টা ইলেকট্রন সরাইতে হলে সেটাকে আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলি। 3টা সরালে তৃতীয় বলি। কিন্তু শুধু যদি আয়নীকরণ শক্তি বলি তাহলে কোনটাকে বুঝবো আমরা? প্রথমটাকেই বুঝবো। আমরা যখন কোনো কিছুর সংখ্যা উল্লেখ করি না তখন সবচেয়ে ছোটটাকে বুঝি আমরা আসলে। তাই শুধু আয়নীকরণ শক্তি বলে প্রথম, অর্থাৎ প্রথম আয়নীকরণ শক্তি কিন্তু 5A গ্রুপের বেশি, কিন্তু দ্বিতীয়টা কিন্তু আবার 6A গ্রুপের বেশি হবে। কারণ একটা ইলেকট্রন অপসারণ করার পর এটা তো আবার অর্ধপূর্ণ হয়ে যাবে। এর একটা ত্যাগ করলে অর্ধপূর্ণ হয়ে যাবে না? দ্বিতীয়টা কিন্তু আবার এর বেশি, প্রথমটা হচ্ছে ওর বেশি। যেমন নাইট্রোজেন আমরা কি দেখলাম? 1s2 2s2 2p3। আর অক্সিজেনটা কি দেখলাম আমরা? 1s2 2s2 2p4। যেহেতু এটা অর্ধপূর্ণ তাই বেশি স্থিতিশীল, ওখান থেকে ইলেকট্রন সরানো কঠিন হবে। ওই নাইট্রোজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে একই ঘটনা কিন্তু ভাই তোমাদের ওই ফসফরাস আর সালফারের ক্ষেত্রেও ঘটবে। সালফারের বেশি হওয়ার কথা থাকলেও ফসফরাসেরই বেশি। এটাই হলো আমাদের 5A এবং 6A গ্রুপের মৌলসমূহের মাঝে। ওকে, এবার 2A গ্রুপের মৌলগুলোর স্ট্রাকচার কেমন? বহিস্থ কাঠামো NH2। আর 3A গ্রুপ মানে 13 নম্বর গ্রুপের স্ট্রাকচার কেমন? NH2 NP1। ওই একই ডায়লগ। যদি কোনো অরবিটাল সম্পূর্ণ পূর্ণ বা অর্ধপূর্ণ বেশি স্থিতিশীল, 2A গ্রুপের S অরবিটালটা সম্পূর্ণ পূর্ণ, আর 3A গ্রুপের এক ত্যাগ করলেই বংশে সম্পূর্ণ হয়ে যাবে। তাই এখান থেকে সরানো কঠিন, এখান থেকে সরানো সহজ। এই কারণেই বোরনের বেশি হওয়ার কথা থাকলেও বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। একইভাবে ম্যাগনেসিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা থাকলেও ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি। আমার বিশ্বাস তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। ওকে, কি গো তোমরা নিজেদের মধ্যে আলোচনা করছো? তোমাদের যে বললাম নিজের আলোচনা করো না, সুবিধা হবে। ওকে, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ। ক্লিয়ার এইটুকু। তাহলে 5A 6A গ্রুপ এবং 2A 3A গ্রুপের ব্যাপারটা যেন মনে থাকে। এবার তোমরা আমাকে বলো তো, এটা হলো নিয়ন 10, তাই না? 1s2 2s2 2p6। আর বি এটা হলো সোডিয়াম প্লাস দ্বারা আমরা প্রকাশ করলাম। এটার প্রোটন সংখ্যা হচ্ছে 11, বাট ইলেকট্রন সংখ্যা একই, 1s2 2s2 2p6। তোমরা আমাকে বলো তো দুইটার মধ্যে কার আয়নীকরণ, আচ্ছা এবি না দিলে তোমরা এমনিতে লিখতে পারো, আচ্ছা এবি দিলে তোমাদের লিখতে একটু কমেন্ট করতে সুবিধা হয় তাই আমি এবি উল্লেখ করছি। কার আয়নীকরণ শক্তি বেশি নাকি সমান? যেহেতু ইলেকট্রন বিন্যাস দুটা সমান, আমাকে একটু কমেন্টে জানাও যে দুটার মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি, অথবা সমান হলে সেটাও বলো সমান। একটু প্লিজ কমেন্টে জানাও কার আয়নীকরণ শক্তির মান বেশি। অথবা আমি ততক্ষণ একটা এমসিকিউ বের করি। ঢাকা ইউনিভার্সিটি 6-7 সেশনে দিয়েছিল এমসিকিউটা, আমি এমসিকিউটা বের করতে থাকি, তোমরা ততক্ষণ ভাইয়া কমেন্ট করতে থাকো। অর্পণ লিখেছ বি, রেজওয়ান মোল্লা বি, সানজিদা ইসলাম বি। তোমরা কমেন্ট করতে থাকো, আমি এমসিকিউ দেখতে থাকি। ওকে, ওজলা সুদীপ্ত সরকার, তন্ময়, তালাবিন কবির, তিলোত্তমা পাল, তামান্না খাতুন তোবা পেয়েছি আমি 112 নম্বর এমসিকিউ। সরি এটা পেশার্দ বলেছে, এটা নয়, এটা নয়। আচ্ছা আমার মুখস্থ আছে ভাই, সমস্যা নাই, তোমরা একটু রুমে গিয়ে বের করে দেখুন, তবে একটু ট্রাই করি
তোমাদের পেজ নাম্বারটা বললে ফারহান মাসুক লিখেছ বি। এটা ঢাকা ইউনিভার্সিটি 6-7 সেশন, সালটা আমার স্পষ্ট মনে আছে। তোমরা যারা আমার পুরাতন স্টুডেন্ট খুব ভালো করেই জানো, সাল আমি খুব কম ভুলে যাই। ওকে, আচ্ছা থাক, তোমাদের আর সময় আমি নষ্ট করব না, তোমরা দেখে নিও, আমি বোর্ডে লিখব। অবশ্যই এটার হবে, কারণ ভাই এটার আয়নীকরণ শক্তি বেশি হবে, এই জন্য দুইটার ইলেকট্রন সংখ্যা সমান, আর ইলেকট্রন সংখ্যা সমান হওয়ার কারণে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসও সমান। আর ইলেকট্রন বিন্যাস যদি সমান হয় তাহলে তোমাদের মনে হওয়ার কথা আয়নীকরণ শক্তির মান সমান, কিন্তু এর ইলেকট্রন 10টা, এরও 10টা, কিন্তু ভাই এর প্রোটন যে 11টা, ফলে বস্তু স্তরের প্রতি আকর্ষণ এটার চেয়ে এটার আরও বেশি। অর্থাৎ ইলেকট্রন যদি সমান হয় তাহলে যার প্রোটন সংখ্যা বেশি তার আয়নীকরণ শক্তির মান বেশি হবে। এই কথাটা যেন মাথায় থাকে তোমাদের, যে ইলেকট্রন সংখ্যা যদি সমান হয় তাহলে যে পরমাণু বা আয়নের প্রোটন সংখ্যা বেশি হবে অবশ্যই তার আয়নীকরণ শক্তির মান বেশি হবে, কারণ প্রোটন সংখ্যা বেশি থাকার কারণে বস্তু স্তরের প্রতি তার আকর্ষণ বেশি, ফলে সেখান থেকে ইলেকট্রন সরাইতে গেলে আমাকে বেশি শক্তি প্রদান করতে হবে। তাই নিয়ন এবং সোডিয়াম প্লাস দুটারই ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতো হলেও, একই হলেও আয়নীকরণ শক্তির মান কিন্তু সোডিয়াম প্লাসেরই বেশি। ক্লিয়ার ভাইয়া তোমরা? এটা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। যদি সত্যিই বুঝতে পারো তাহলে ঢাকা ইউনিভার্সিটি 6-7 যে এমসিকিউর কথা আমি বলছি সেটা আমাকে একটু বলো। নিচের কোনটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? 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 থ্যাংক ইউ তুবা, জান্নাত, মৌমিতা, অঙ্কুর পাল, নাইদ রেজা, সানজিদা, শ্রুতি জলি, স্বর্ণ, সবাই ক্লিয়ার লিখেছ। একটু বলো ভাইয়া তোমরা যে নিচের কোনটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? ফারহান মাসুক লিখেছ এ, অর্পণ লিখেছ ডি, নুসরাত নুসিতা ডি, PM মাইনুল ইসলাম এ, আব্দুল্লাল নোমান ডি, তামান্না খাতুন তুবা ডি, অঙ্কুর পাল তীর্থ ডি, লাবণ্য ডি, সুদীপ্ত সরকার তন্ময় ডি, রেজওয়ান মোল্লা ডি। থ্যাংক ইউ, সবাই ডি লিখেছ, 2-1 এ লিখেছ, কারণ অনেকেই কিন্তু মনে করবে যে এগুলোর মধ্যে তো একমাত্র আর্গনই নিষ্ক্রিয় গ্যাস, তাহলে উত্তর বোধে আর্গন হবে। একটা ব্যাপার কি ভাবলা না ভাইয়া, এখানে যারা আছে সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো। এ হচ্ছে আর্গন, এ আর্গনের মতো, এ আর্গনের মতো, এ নিউনের মতো, ও নিউনের মতো, এ তো নিজে আর্গন, এও কিন্তু ইলেকট্রন বিন্যাস আর্গনের মতো, এর ইলেকট্রন বিন্যাস নিউনের মতো, এর ইলেকট্রন বিন্যাস নিউনের মতো, সবার ইলেকট্রন বিন্যাসই তো নিষ্ক্রিয় গ্যাসের মতো। তাহলে এই দুটা যে উত্তর হবে না সেটা আগেই বাদ, কারণ এদের আকারই তো বড়। এটা তো তৃতীয় পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস, আর এল হলো দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এই দুটার মধ্যে উত্তর হওয়ার চান্স আছে। এর প্রোটন হলো 11টা, ইলেকট্রন উভয়েরই 10টা, ইলেকট্রন এরও 10টা, এরও 10টা, ইলেকট্রন বিন্যাস এই জন্য একই, কিন্তু এর প্রোটন হচ্ছে 11টা, এর প্রোটন হচ্ছে 13টা। তাহলে বস্তু স্তরের প্রতি আকর্ষণ কার বেশি? অবশ্যই প্রোটন যেহেতু বেশি তাহলে এর বেশি, এই জন্য উত্তর কিন্তু ডি হবে। অনেকেই কিন্তু ভুল করে নিষ্ক্রিয় গ্যাস দেখে আর্গন বলে দেবে, সবাই তো নিষ্ক্রিয় গ্যাসের মতো। আমি কি বলেছি, এদের ইলেকট্রন সংখ্যায় মানে স্তরই ভিন্ন, এই দুটো আগেই বাদ। আর এই দুটার ইলেকট্রন বিন্যাস এক হলেও এর প্রোটন বেশি হওয়ার কারণে অ্যালুমিনিয়াম 3+ এর আয়নীকরণ শক্তির মান বেশি হতো। ও আচ্ছা, আব্দুল্লাহ মালিক হতে বা সবার খুবই না ভাই হতে পারে। তো মোটামুটি তোমাদের 1 ঘন্টা ক্লাস পার হয়ে গেল। আসলে অনলাইন 1 ঘন্টা ক্লাস করা খুব কঠিন আমি বুঝি, তাহলে আমাদের আর 2টা বাকি থাকলো, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি, এই দুটার মধ্যে একটা গভীর মিল আছে, অসুবিধা নাই। সামনের দিন হয়তো 15-20 মিনিট লাগবে আমার এই ক্লাসটা নিতে, সেটা নিয়ে আমরা শুরু করবো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস রাসায়নিক বন্ধন। এবং সবার রুমে পড়ো, এই টাইমটাতে কোনো প্রবলেম থাকলে গ্রুপে পোস্ট দিও, আমি সলভ করার চেষ্টা করব। অফলাইন ক্লাস যতদিন শুরু না হয় আমাদের ক্লাসগুলো অনলাইনে চলতেই থাকবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।